ইতিহাস গড়ে চলতি বছর নিয়ে একটানা নবম বছর কেন্দ্রীয় বাজেট পেশ করবেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। এর আগে একমাত্র প্রাক্তন প্রধানমন্ত্রী মোরারজি দেশাইয়ের রেকর্ড রয়েছে সবথেকে বেশিবার বাজেট পেশ করার। 1959 সাল থেকে 1964 সাল এবং 1967 সাল থেকে 1969 সালের মধ্যে তিনি মোট 10 বার বাজেট পেশ করেছিলেন। পি চিদম্বরমও 9 বার বাজেট পেশ করেছেন। প্রণব মুখোপাধ্যায় মোট 8 বার বাজেট পেশ করেছিলেন। এবছর মোদী সরকারের অর্থমন্ত্রী নির্মলা সীতারামন তৃতীয় কেন্দ্রীয় বাজেট সংসদে পেশ করতে চলেছেন 1 ফেব্রুয়ারি। প্রতিটি বাজেটে সরকার দেশের অর্থনৈতিক বাস্তবতার সঙ্গে সামঞ্জস্য রেখে তাদের কর নীতি সাজানোর চেষ্টা করে। সেই মতো 2026-27 অর্থবর্ষের কেন্দ্রীয় বাজেটের প্রস্তুতি ইতিমধ্যেই শুরুও হয়ে গিয়েছে। অর্থমন্ত্রক ব্যবসা ও শিল্প মহলের কাছ থেকে প্রত্যক্ষ ও পরোক্ষ কর কাঠামোর পরিবর্তন, করের হার যৌক্তিকীকরণ এবং নিয়মকানুন সহজ করার বিষয়ে প্রস্তাব আহ্বান করেছে। সূত্রে খবর, বাজেট অধিবেশনে প্রথম অংশ হবে 28 জানুয়ারি থেকে 13 ফেব্রুয়ারি। দ্বিতীয় অংশ হবে 9 মার্চ থেকে 2 এপ্রিল পর্যন্ত। যে কোনো বাজেট পেশের সময় অর্থমন্ত্রীর বক্তৃতার যে অংশটির জন্য সাধারণ মানুষ সবচেয়ে বেশি অধীর আগ্রহে অপেক্ষা করেন তা হল কর সংক্রান্ত পদক্ষেপ, বিশেষ করে ব্যক্তিগত আয়করের ক্ষেত্রে স্বস্তি। ক্রমবর্ধমান মুদ্রাস্ফীতি, ইএমআই এর চাপ এবং কর্মসংস্থানের উদ্বেগের মধ্যে মধ্যবিত্ত শ্রেণী সরকারের কাছ থেকে সরাসরি স্বস্তি আশা করছে। আয়কর ছাড়, সাশ্রয়ী মূল্যের আবাসন, উন্নত স্বাস্থ্যসেবা এবং আরও কর্মসংস্থানের বিষয়ে সরকারের ওপর সাধারণ মানুষের চাপ স্পষ্ট, তা বোঝাই যাচ্ছে। 2026-27 অর্থবর্ষে কেন্দ্রীয় বাজেট এবার অত্যন্ত বিশেষ এবং ঐতিহাসিক। এর সবচেয়ে বড় কারণ হল বর্তমান আয়কর আইনের অধীনে উপস্থাপিত শেষ পূর্ণাঙ্গ বাজেট হবে এটি। সরকার 1 এপ্রিল 2026 থেকে প্রায় 60 বছরের পুরনো কর আইন প্রতিস্থাপন করে নতুন আয়কর আইন 2025 বাস্তবায়নের প্রস্তুতি নিচ্ছে। ফলে এই বাজেট কেবল বর্তমান চাহিদা পূরণ করবে না, বরং ভবিষ্যতের কর ব্যবস্থার ভিত্তিও স্থাপন করবে। তাই এবার অর্থমন্ত্রী থেকে করদাতারা একাধিক ত্রাণ আশা করতেই পারেন। 2025 সালের বাজেটে সরকার নতুন কর ব্যবস্থাকে আকর্ষণীয় করে শিরোনামে উঠে এসেছিল। 12 লক্ষ টাকা পর্যন্ত আয়কর মুক্ত করা এবং মৌলিক ছাড়ের সীমা 4 লক্ষ টাকা পর্যন্ত বৃদ্ধি করার মতো সিদ্ধান্ত নিয়ে নতুন ব্যবস্থাকে শক্তিশালী করেছিল। তবে এই চমকের মধ্যে যারা এখনও পুরাতন কর ব্যবস্থার উপর নির্ভর করে তারা ক্ষুণ্ণ হয়েছিলেন। পুরনো ব্যবস্থার অধীনে থাকা করদাতারা পিএফ, গৃহঋণ এবং বীমার মাধ্যমে সঞ্চয়ের ওপর জোর দেন। তাদের সবচেয়ে বড় দাবি হল মৌলিক ছাড়ের সীমা, যা এখনও 2.5 লক্ষ টাকায় আটকে আছে, তা বাড়ানো হোক। এছাড়া ধারা 80সির অধীনে 1.5 লক্ষ টাকা ছাড় মুদ্রাস্ফীতির সময়ে অপর্যাপ্ত প্রমাণিত হয়েছে। করদাতারা চান শিশুদের শিক্ষা এবং বীমা ব্যয় বিবেচনা করে এই সীমা কমপক্ষে 2 লক্ষ টাকা পর্যন্ত বাড়ানো হোক। মুদ্রাস্ফীতির এই যুগে বাড়ি কেনা এবং অসুস্থতা চিকিৎসায় একটি বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। করদাতাদের যুক্তি, কেবল করের স্ল্যাব পরিবর্তন করলেই নয়, প্রয়োজনীয় ব্যয়ের ওপর ছাড় থেকেও স্বস্তি আসুক। গৃহঋণের সুদের ওপর 2 লক্ষ টাকা ছাড় এখন ক্রমবর্ধমান গৃহস্থলীর দামের তুলনায় খুবই কম। এছাড়াও মধ্যবিত্ত শ্রেণীর দাবি, সরকার যদি ভবিষ্যতে নতুন কর ব্যবস্থা তৈরি করতে চায় তাহলে এতে কিছু নির্দিষ্ট ছাড়ও অন্তর্ভুক্ত করা উচিত। বিশেষ করে সঞ্চয় এবং বিনিয়োগকে উৎসাহিত করার জন্য স্বাস্থ্য বীমা এবং গৃহঋণের ওপর কর ছাড় নতুন ব্যবস্থায় অন্তর্ভুক্ত করা উচিত। তবে সাধারণ মানুষ কেবল কর হ্রাসের কথা বলছেন না। আসন্ন নতুন কর আইন থেকে সবচেয়ে বড় প্রত্যাশা সাধারণের তা হল করের নিয়মগুলো সরলীকৃত করা। করদাতারা আশা করছেন যে 2026 সালের বাজেট মূলধন লাভ করের জটিলতাগুলো উন্মোচন করবে। বর্তমানে শেয়ার বাজার, মিউচুয়াল ফান্ড এবং সম্পত্তির ক্ষেত্রে বিভিন্ন নিয়ম প্রযোজ্য, যা বিভ্রান্তি তৈরি করে। মানুষ সকল সম্পদের জন্য একটি অভিন্ন এবং সহজ ব্যবস্থা চায়। এদিকে চলতি অর্থবর্ষে ভারতের আর্থিক বৃদ্ধি কত হতে পারে সে সংক্রান্ত রিপোর্ট ইতিমধ্যেই প্রকাশ করেছে কেন্দ্রীয় পরিসংখ্যান মন্ত্রক। সেখানে বলা হয়েছে, চলতি আর্থিক বছরে 7.4% হারে বৃদ্ধি হবে ভারতীয় অর্থনীতির। বিশ্বব্যাপী আর্থিক কর্মকাণ্ডের গতি মন্থর হওয়া, ভূ রাজনৈতিক অস্থিরতা, ট্রাম্পের শুল্ক হুমকির চাপ সত্ত্বেও বিশ্বের 4র্থ বৃহত্তম অর্থনীতির বৃদ্ধিতে কোনো ভাটা পড়ছে না, এমনটাই জানাচ্ছে এই রিপোর্ট।
উল্লেখ্য, গত 2 অর্থবর্ষে ভারতের অর্থনীতি বৃদ্ধি হয়েছে যথাক্রমে 6.5% এবং 8.2%। চলতি অর্থবর্ষে কেন্দ্রের এই আর্থিক বৃদ্ধির পূর্বাভাস ছাপিয়ে গিয়েছে রিজার্ভ ব্যাংকের পূর্বাভাসকেও। আরবিআই জানিয়েছিল ভারতের জিডিপি বৃদ্ধি হতে পারে 7.3%, যা গত বছরের 6.5% বৃদ্ধির তুলনায় বেশি। এর পাশাপাশি পরিসংখ্যান মন্ত্রকের সাম্প্রতিক রিপোর্ট বলছে চলতি আর্থিক বছরে নমিনাল জিডিপি বৃদ্ধি হতে পারে 8%। এই বৃদ্ধির পিছনে পরিষেবা খাতের গুরুত্বপূর্ণ ভূমিকা থাকবে বলে আশা করা হচ্ছে, যা 9.9% হারে বৃদ্ধি পাবে। উৎপাদন ও নির্মাণ খাতও 7% হারে বৃদ্ধি পাবে বলে আশা করা হচ্ছে। তবে কৃষি, বিদ্যুৎ ও জল সরবরাহের মতো পরিষেবা খাতে এই হার মাঝারি থাকবে বলে মনে করা হচ্ছে। ব্যুরো রিপোর্ট, আর প্লাস নিউজ।